শুরুতেই নজর রাখি একটা চাঞ্চল্যকর খবর। চিনার পার্কে আয়কর অফিসার পরিচয় দিয়ে লুটে গ্রেফতার 5 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। চিনার পার্কে প্রমোটারের ফ্ল্যাটে লুট, 25 ভরি গয়না ও 3 লাখ টাকা লুটের অভিযোগ। সরাসরি রয়েছে আমার সঙ্গে অনুপ। প্রথমেই জানতে চাইবো কিভাবে জালে অভিযুক্তরা। তো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পরেই কিন্তু ফুটেজই একেবারে সেই ছবি দেখে কিন্তু একেবারে জালে অভিযুক্ত। তার কারণ একেবারে গত 17 তারিখে যে আইটি কর্মী পরিচয় দিয়ে আয়কর দপ্তর আধিকারিক পরিচয় দিয়ে তল্লাশি অভিযান করা হয়েছিল, সেখানে যে 25 ভরি সোনার গহনা, 3 লক্ষ টাকা ক্যাশ যে একেবারে উদ্ধার হয়েছিল, সেগুলো কিন্তু সাদা কাগজে সই করানো হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে যখন একেবারে সন্দেহ হয় সাদা কাগজে কেন সই করানো হয়েছে, এরপরেই এই যে প্রথম পক্ষের যে একেবারে স্ত্রীর যে মেয়ে, তিনি একেবারে আয়কর দপ্তর আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। এরই পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন যে কোন রকম তার বাড়িতে রেড আয়কর দপ্তর করেনি। এরপরে বাগড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। পুলিশ তদন্তে নামে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু ইতিমধ্যেই অভিযুক্ত শনাক্ত করে এবং সেক্ষেত্রে এক মিডিলম্যানের কিন্তু সন্ধান পায় পুলিশের পক্ষ থেকে। তাকে যখন গ্রেপ্তার করা হয়, জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে 5 জন সিআরপিএফ জওয়ান, তারা কিন্তু এই গোটা ঘটনা তারা এই গোটা ঘটনা ঘুরে আয়কর দপ্তর আধিকারিক পরিচয় দিয়ে এবং এই মিডিলম্যানের মাধ্যমেই কিন্তু দ্বিতীয় পক্ষের যে প্রমোটারের স্ত্রী, তিনি কিন্তু যোগাযোগ করেছিলেন এবং একজন গাড়ির চালক ছিলেন। সব মিলিয়ে প্রথমে 7 জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ক্ষেত্রে আরতি সিং নামে দ্বিতীয় পক্ষের যে প্রমোটারের স্ত্রী, যিনি গোটা ঘটনার একেবারে পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি, তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কিন্তু একেবারে কোন জায়গায় সোনা থেকে শুরু করে বাড়িতে টাকা রাখা আছে, এই গোটা ঘটনার কিন্তু একেবারে হদিশ দিয়েছিলেন। এরপরে এই গোটা ঘটনা যখন ঘটে, পুলিশের পক্ষ থেকে অভিযোগ যখন দায়ের প্রমোটারের দ্বিতীয় স্ত্রী মাস্টার মাইন্ড ছিলেন। এখন পুলিশের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকে এমনটা স্পষ্ট করা হচ্ছে, প্রমোটারের দ্বিতীয় পক্ষের যে স্ত্রী ছিলেন, তিনি কিন্তু মাস্টারমাইন্ড ছিলেন। প্রথম পক্ষের স্ত্রীর যে মেয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, যার জেরেই কিন্তু একেবারে এই গোটা ঘটনার পরিকল্পনা করেছে। মিডিলম্যানের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই মিডিলম্যানের সঙ্গে কিন্তু একেবারে এই সিআরপিএফ ইন্সপেক্টর আধিকারিক পদমর্যাদা থেকে শুরু করে প্রত্যেকের যোগাযোগ ছিল। তারাই কিন্তু আয়কর দপ্তর আধিকারিক পরিচয় দিয়ে আসে এবং গোটা ঘটনা ঘটায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে এই প্রত্যেককে ফুটেজ থেকে শনাক্ত করা হয়, তারপরেই গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই যে দ্বিতীয় স্ত্রী আরতি সিং, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো 3 জনের নাম কিন্তু উঠে আসছে। তাদের খোঁজেও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে। সঙ্গে থাকো অনুপ। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুটে গ্রেফতার 5 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। চিনার পার্কে প্রমোটারের ফ্ল্যাটে লুট, 25 ভরি গয়না ও 3 লাখ টাকা লুটের অভিযোগ। 17 মার্চের ঘটনায় বাগেরহাট থানায় অভিযোগ। রাতে আমাদের বাড়িতে বেল মারছিল কেউ লোকজন, তো আমার সিকিউরিটি আর ড্রাইভার ওরা নিচে থাকে, তো ওরা গেটটা খুলে দিয়েছে। ওরা আগে জিজ্ঞেস করলো কি কে এসেছে, তো ওরা বললো আমরা কলকাতা পুলিশ থেকে এসেছি। তারপরে ওরা গেটটা খুলেছে, তো ওদের কলার ধরে ওরা ভিতরে ঢুকে গেছে। ঢোকার পর ওদের ফোন নিয়েছিল। আর তখন আমরা উপরে কমোশন শুনতে পারলাম। ওরা বলেছে কি আমরা আইটি থেকে এসেছি আর আপনার বাড়িতে রেড করতে এসেছি। তো হ্যাঁ, আর ওরা টোটাল 6 জন ছিল। 3 জন পুলিশ ইউনিফর্মে ছিল আর 3 জন সিভিল ড্রেসে ছিল। এদিকে পাটুলিতে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ফ্ল্যাটে 72 বছরের মহিলার অগ্নিদগ্ধ দেহ, মুখে বালিশ চাপা অবস্থায় উদ্ধার দেহ। বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া, ছেলের সঙ্গে ভাড়া থাকতেন মালবিকা মৈত্র। বেসরকারি ব্যাংকে কর্মী তার ছেলে, সে বেপাত্তা। ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। আমরা ধুয়ো দেখে তখন বাইরে এসে দেখি যে ওদের যে নাকি মারা গেছেন, ওনার ঘরে তালা লক করা ছিল। বাইরের গেটে ওনার ঘরে, ওনার ফ্ল্যাটে তালা মারা ছিল। তারপরে ওনার বাড়িওয়ালা আর একজন মিলে তালাটা ভেঙে তখন দেখে যে ধুয়ো। না, ছেলে নেই, ছেলেই তো তালা মেরে কাজে চলে গেছে। হ্যাঁ, দমকলে আমরাই সবাই খবর দিয়েছে দমকলে। তারপরে এসে দেখে যে ঘরের মধ্যে পুলিশে তখন অনেকক্ষণ পরে এসেছিলেন, এসে তারপরে দেখছেন যে এরকম আগুন ধরে রয়েছে, কালো হয়ে রয়েছে। এ তখন ওই 12:30 বাজে তখন। না, ছেলের সঙ্গে খুব ভালো সম্পর্ক, রিলেশনটা খুব ভালো। এখানে সব মহিলারা দাঁড়িয়ে গল্প করছিল, আমি ঘরে ছিলাম, তো অনেকক্ষণ ধরেই ধোয়া গন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা তখন কেউ বুঝতে পারিনি। এবার হঠাৎ করে আমি যখন বেরিয়েছি, তো আমার বাড়ির পিছন দিক দিয়ে দেখছি ওনাদের ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জানলা দরজা সব বন্ধ। তখন আমি গিয়ে কাছে ঘুষি মেরে কাজটা ভাঙি, বেরোতো তখন ধোঁয়া বেরোচ্ছিল। এবার ওনাদের ওপর দিকে একজন রোগা করে লোক নেমে এসেছিল। এবার আমি আর উনি তালাটা ভেঙেছে,
ওই চৌবাচ্চা থেকে ওনাদের বালতি করে জল তোলা হয়েছে, 5-6 বালতি জল দেওয়াতে আগুনটা নেমে গেছিল। তারপরে আর ঘরে কেউ ঢুকতে পারছিলাম না ধোয়ার জন্য। তারপরে যখন আমরা ঢুকেছি তখন দেখছি যে মহিলাটা উনি খাটের মধ্যে শোয়া, ওনার মুখে কোলবালিশ দেওয়া, পুরো বডিটাই পুড়ে গেছে। না, শুধু বেসিক্যালি মহিলাটার গায়ে আর খাটের মধ্যে, শুধু খাটে ধরিয়ে দিলে যেমন হয় হ্যাঁ ওরকমই ব্যাপারটা। একটা জ্বলছে, বালিশটা ছিল মহিলাটার মুখের ওপরে। এই ছেলে তারপর থেকে ব্যাপারটা না, তার আগের দিকেই। গ্যাসে বেশি ভর্তুকির ফাঁদ, চেতলার বাসিন্দার সঙ্গে অভিনব প্রতারণা। 1,24,000 টাকার প্রতারণা। গ্যাসের অফিসের কর্মী পরিচয় প্রতারণা, চেতলা থানায় অভিযোগ দায়ের। তদন্তে কলকাতা পুলিশের সাইবার সেল। 13 তারিখ সকালবেলায় ওই 9টা-8 এরকম সময় ফোনটা ফার্স্ট আসে। তো বলে গ্যাসের অফিস থেকে যাবে যে কত করে পাচ্ছেন সাবসিডি। বললাম যে আমি 19 টাকা 50 পাচ্ছি। বলে 19 টাকা 50 কেন, এখন সরকার থেকে 220 টাকা, এবং লকডাউন পিরিয়ডে যে আপনারা যে টাকাগুলো পাননি সেই জন্য 5,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনার কি অ্যাকাউন্টে ঢুকেছে? বলছেন না, আমার কিছু ঢোকেনি। এমনি কল থেকে আমি হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। তো সেখানে ভিডিও কল করালো। তারপরে আমাকে ওখান থেকে ফোনপেতে নিয়ে গেল। ফোনপেতে ঢোকার পরে ব্যালেন্স চেক করালো, এবং তারপরে পরপর আমাকে নাম্বার বলছে, 3খানা নাম্বার আমাকে ক্লিক করে টাকাগুলো করে। যখন টোটাল 1,24,998। এই যে ফোন করেছিল সে পরিচয় কি দিয়েছিল? গ্যাসের অফিসের বিশুদা বলে আমাদের গ্যাস অফিসে একজন আছেন, তার নাম বলেই। তার নাম নিয়েছিল? হ্যাঁ, তার নাম নিয়ে। জাল ওষুধে করা রাজ্য, একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে চিঠি দিলেও রাজ্য ড্রাগ কন্ট্রোল ডিসকাউন্ট দিতেই জাল ওষুধের কারবার। আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, একদিকে জাল ওষুধে করা রাজ্য কি পদক্ষেপ নিতে চলেছে, এবং একই সঙ্গে আমরা জানি যে আজ বিভিন্ন জায়গায় ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা। কোন কোন জায়গায় হানা দিলেন তারা? প্রিয়াঙ্কা, গত 2 মাস ধরে বলা যেতে পারে রাজ্য জুড়ে যে জাল ওষুধ বা ভুয়ো ওষুধ, যে ওষুধগুলো আমরা ঘরে ঘরে প্রতিদিন প্রতিনিয়ত খাই, সেই ওষুধ জাল ওষুধ হচ্ছে, এবং সেই জাল ওষুধ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি টাকার জাল ওষুধ গোটা রাজ্য জুড়ে, এবং সেই জাল ওষুধের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোল রাজ্যের যে জাল ওষুধের পাইকারি বাজার, সেই বড় বাজারের বাগরি মার্কেট থেকে শুরু করে গিরিজা মার্কেট, গান্ধী মার্কেট এবং মেহতা বিল্ডিং, সেই প্রত্যেকটি জায়গাতেই হানা দেয়, এবং সেখানে হাজারের ওপর স্যাম্পেল তারা পরীক্ষা করে ওষুধ এবং ইঞ্জেকশন। তার মধ্যে 14টি ওষুধ তারা সন্দেহজনক মনে করায় বাজেয়াপ্ত করে, কারণ ওই 14টি ওষুধে কেন্দ্রীয় সংস্থার দ্বারা যে কিউআর কোড, সেই কিউআর কোড থাকা সত্ত্বেও সেই কিউআর কোড স্ক্যান করলে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। ফলে সেগুলি সন্দেহজনক, এবং ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা মনে করছেন এই প্রত্যেকটি ওষুধই সম্ভবত জাল, তবে সেগুলো পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। অন্যদিকে বলা যেতে পারে যেভাবে একের পর এক ওষুধের দোকানে, অনলাইন ফার্মাসিগুলোতে যেভাবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেই ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে, এত পার্সেন্টেজ ডিসকাউন্ট, সেটা নিয়েও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আতশ কাচের তলায় রেখেছে এই ধরনের বড় বড় নামজাদা ওষুধের দোকান এবং যে অনলাইন ফার্মাসিগুলো আছে। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন, তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো। যাদবপুরে ইফতারে চর্চা, ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট, এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের। সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে অনুমতি, বিস্ফোরক অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। ভেদাভেদের রাজনীতি, পাল্টা তোপ ব্রাত্য বসুর। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব,
দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে। এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এবং আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয়, ইফতারও হয়। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে। এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয়, তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপি রাজ্য সভাপতির বোঝার কথা নয়। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ মুখার্জি কলেজে হয়েছে, হিঙ্গলগঞ্জে হয়েছে, ছবি দেখবেন নি? যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই। নতুন করে করছেন কেন? সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নেবেন না। তৃণমূলের মুসলিমরাই সব করছে, পুলিশকে সাথে নিয়ে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। যদি সেখানে দুর্গাপুজো হয়, সেখানে যদি সরস্বতী পুজো হয়, সেখানে যদি ভাইফোঁটার অনুষ্ঠান হয়, সেখানে যদি রাখি উৎসব হয়, তাহলে ইফতারের অনুষ্ঠান হলে তাদের কি আপত্তি আছে? সেটা কি ভারতবর্ষের বাইরে? সর্বধর্ম সমভাব সেখানে কি খাটে না? তিনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছেন। শুভেন্দু অধিকারী প্রতি পদে ধর্ম নিয়ে খেলা করছেন, সমাজকে ভাগ করছেন। ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেটা শুভেন্দু অধিকারীকে নতুন করে পড়ে নেওয়া দরকার আছে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, আগামীকাল অক্সফোর্ডে কলেজে ভাষণ। তার আগে আজ লন্ডনের পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।